ভাবুন আপনি আর আপনার বন্ধু একই মিউচুয়াল ফান্ডে মাসে 10,000 টাকা করে এসআইপি শুরু করলেন। একই সময়, একই পোর্টফোলিও, একই মার্কেট রিস্ক, সবকিছু একই। কিন্তু 15 বছর পর একটা ইলাস্ট্রেটিভ হিসাব অনুযায়ী আপনার বন্ধু পেল প্রায় 39,60,000 টাকা, আর আপনি পেলেন মাত্র 36,20,000 টাকা। অর্থাৎ একই ফান্ডে ইনভেস্ট করেও আপনার প্রায় 3,42,000 টাকা কম। আপনি কি কোনো ভুল ফান্ড বেছে নিয়েছিলেন? না। মার্কেট কি আপনাকে ঠকিয়েছে? সেটাও না। পার্থক্যটা তৈরি করেছে মাত্র একটা শব্দ, ডাইরেক্ট অথবা রেগুলার। কিন্তু রেগুলার প্ল্যান কি তাহলে খারাপ? ডাইরেক্ট কি সবার জন্য সঠিক? আর আপনার বর্তমান রেগুলার ফান্ড ডাইরেক্ট ফান্ডে সুইচ করলে ট্যাক্স লাগবে কি? পরের 5 মিনিটে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝুন, ডাইরেক্ট এবং রেগুলার দুটো আলাদা মিউচুয়াল ফান্ড নয়। একই স্কিমের পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং মার্কেট রিস্ক সাধারণত একই থাকে। পার্থক্য হলো আপনি ফান্ডটি কোন রুট দিয়ে কিনেছেন। রেগুলার প্ল্যানে আপনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অথবা এজেন্টের মাধ্যমে ইনভেস্ট করছেন। সেই ডিস্ট্রিবিউটর আপনাকে ফান্ড বেছে নিতে সাহায্য করতে পারেন, পেপার ওয়ার্ক করতে পারেন এবং পোর্টফোলিও রিভিউয়ের মতো সার্ভিস দিতে পারেন। এই সার্ভিসের জন্য ডিস্ট্রিবিউটর কমিশন পান, আর সেই খরচটি রেগুলার প্ল্যানে এক্সপেন্সের মধ্যে যুক্ত থাকে। অন্যদিকে ডাইরেক্ট প্ল্যানে আপনি ডিস্ট্রিবিউটর ছাড়াই সরকারি এএমসি বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্ট করেন, তাই এখানে ডিস্ট্রিবিউটর কমিশন থাকে না। তবে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার, ডাইরেক্ট প্ল্যান মানেই জিরো এক্সপেন্স নয়। ফান্ড ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অন্যান্য অপারেটিং কস্ট এখানেও থাকে। শুধু ডিস্ট্রিবিউটর কমিশনের এই অতিরিক্ত লেয়ারটি থাকে না। এই খরচকেই আমরা সাধারণত এক্সপেন্স রেশিও বলি। ধরুন কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও বছরে 1.5%। এএমসি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আলাদা করে টাকা কাটবে না, কোনো ফি ডিডাক্টের এসএমএসও আসবে না। ফান্ডের এনএভি ক্যালকুলেট করার সময় এই খরচ প্রতিদিন অল্প অল্প করে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই ফিটি চোখে দেখা যায় না, দেখা যায় শুধু আপনার রিটার্নে। আর এই 1% বা 1.5% আপনার শুধু প্রথম দিনের ইনভেস্টমেন্টের উপরই নয়, আপনার ফান্ড ভ্যালু যত বাড়বে খরচের অঙ্ক ততই বাড়তে পারে। ছোট্ট একটা লিক, কিন্তু লিকটি যদি 15 বছর ধরে চলতে থাকে তাহলে ফলাফলটা আর ছোট্ট থাকে না। এবার মুখের কথায় নয়, হিসাব দেখা যাক। ধরা যাক আপনি মাসে 10,000 টাকা করে 15 বছর ধরে এসআইপি করছেন। আপনার মোট ইনভেস্টমেন্ট হবে 18 লক্ষ টাকা। সহজ ইলাস্ট্রেশনের জন্য ধরে নিচ্ছি খরচ কাটার আগে ফান্ডের অ্যানুয়াল রিটার্ন 10%। সেবির এডুকেশনাল এক্সাম্পলের মতো ডাইরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও 0.5% এবং রেগুলার প্ল্যানের 1.5% ধরলে ডাইরেক্ট প্ল্যানের এফেক্টেড রিটার্ন হবে প্রায় 9.5% এবং রেগুলার প্ল্যানের এই এফেক্টেড রিটার্ন হবে প্রায় 8.5%। 15 বছর পর ডাইরেক্ট প্ল্যানের আনুমানিক ভ্যালু হবে 39,59,000 টাকা, আর রেগুলার প্ল্যানের আনুমানিক ভ্যালু হবে 36,18,000 টাকা। পার্থক্য প্রায় 3,42,000 টাকায়। এখানে অনেক ইনভেস্টর আরও একটি ভুল করে, তারা দেখে রেগুলার প্ল্যানের এনএভি কম আর ডাইরেক্ট প্ল্যানের এনএভি বেশি। তারা ভাবে কম এনএভি মানে রেগুলার প্ল্যান সস্তা। এটি ভুল। এনএভি কোনো শেয়ারের ভ্যালুয়েশন নয়। কম এনএভি মানেই ফান্ড সস্তা নয়, আর বেশি এনএভি মানেই এক্সপেন্সিভ নয়। ডাইরেক্ট প্ল্যানের উপর ক্রস ট্র্যাক কম হওয়ায় সময়ের সঙ্গে তার এনএভির মূল্য বেশি হতে পারে। ফান্ড বাছাইয়ের সময় এনএভি নয়, পোর্টফোলিও রিস্ক, পারফরম্যান্স কনসিস্টেন্সি, এক্সপেন্স এবং আপনার গোল দেখুন। এবার সবচেয়ে ব্যালেন্স উত্তরটি শুনুন, রেগুলার প্ল্যান কোনো স্ক্যাম নয়। আপনি যদি নিজের রিস্ক প্রোফাইল বুঝতে না পারেন, সঠিক অ্যাসেট অ্যালোকেশন তৈরি করতে না পারেন, অথবা মার্কেট পড়লে ভয় পেয়ে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন, তাহলে একজন ভালো প্রফেশনালের গাইড আপনার জন্য মূল্যবান হতে পারে। একজন ভালো ডিস্ট্রিবিউটর যদি গোল প্ল্যানিং, পোর্টফোলিও রিভিউ, রিব্যালেন্সিং, ডকুমেন্টেশন এবং মার্কেট ক্র্যাশের সময় ইমোশনাল সাপোর্ট দেন, তাহলে তার সার্ভিসের ভ্যালু থাকতে পারে। কিন্তু শুধু প্রথম দিনের ইনভেস্টমেন্টের লিঙ্ক পাঠানোকে অনগোয়িং অ্যাডভাইস বলা যায় না। রেগুলার প্ল্যানে এই কমিশন সাধারণত একবারের খরচা নয়, আপনি ইনভেস্টেড থাকা পর্যন্ত
অনগোয়িং ডিস্ট্রিবিউশন কস্ট থাকতে পারে। তাই প্রশ্নটি রেগুলার প্ল্যান খারাপ কিনা নয়, আসল প্রশ্ন হলো আপনি যে অনগোয়িং কস্ট দিচ্ছেন তার বিনিময়ে অনগোয়িং ভ্যালু পাচ্ছেন কি। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে 3টে প্রশ্ন করুন। 1. আপনি কি নিজের গোল, টাইম হরাইজন, রিস্ক এবং ফান্ড ক্যাটাগরি বুঝে ফান্ড সিলেক্ট করতে পারেন? 2. আপনি কি বছরে অন্তত একবার পোর্টফোলিও রিভিউ ও রিব্যালেন্সিং করতে পারবেন এবং মার্কেট পড়লেও প্ল্যান অনুযায়ী ইনভেস্টেড থাকতে পারবেন? 3. আপনার ডিস্ট্রিবিউটর ঠিক কী সার্ভিস দিচ্ছেন এবং কতটা কমিশন পাচ্ছেন সেটা কি আপনার কাছে পরিষ্কার? প্রথম দুটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় এবং তৃতীয়টির উত্তর সন্তোষজনক না হয়, তাহলে ডাইরেক্ট প্ল্যান আপনার জন্য বেশি কস্ট এফিশিয়েন্ট হতে পারে। আর যদি আপনার সত্যিই পার্সোনালাইজ গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে রেগুলার প্ল্যান অথবা ফি নিয়ে কাজ করা সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাহায্য নেওয়া যেতে পারে। শুধু অ্যাডভাইজার শব্দটি শুনে সিদ্ধান্ত নেবেন না। তিনি কমিশন ভিত্তিক মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নাকি সেবি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সেটা যাচাই করুন। এখনই নিজের ইনভেস্টমেন্ট চেক করতে 3টি জায়গা দেখুন। প্রথমেই অ্যাপ অথবা স্টেটমেন্টে স্কিমের পুরো নামটি পড়ুন। সেখানে পরিষ্কারভাবে ডাইরেক্ট প্ল্যান অথবা রেগুলার প্ল্যান লেখা থাকবে। মনে রাখবেন, গ্রোথ মানেই ডাইরেক্ট নয়। একটি ফান্ড হতে পারে ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, আবার একই ফান্ড হতে পারে রেগুলার প্ল্যান গ্রোথ। দ্বিতীয়ত, এএমসি অথবা এএমএফআই ওয়েবসাইটে ফান্ডের কারেন্ট এক্সপেন্স ডিসক্লোজার চেক করুন। তৃতীয়ত, আপনার হাফ ইয়ারলি কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা সিএএস দেখুন। সেখানে অ্যাপ্লিকেবল প্ল্যানের এক্সপেন্স ইনফরমেশন এবং ডিস্ট্রিবিউটর কমিশনের তথ্য পাওয়া যেতে পারে। আপনি যদি এখন রেগুলার প্ল্যানে থাকেন, সঙ্গে সঙ্গে পুরো ইনভেস্টমেন্ট ডাইরেক্টে সুইচ করবেন না। রেগুলার থেকে ডাইরেক্টে সুইচ সাধারণত পুরনো ইউনিট রিডিম করে নতুন প্ল্যানে পারচেস হিসেবে প্রসেস হয়। ফলে অ্যাপ্লিকেবল এক্সিট লোড এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স তৈরি হতে পারে। এর নিয়ম, স্কিম, ফান্ড ক্যাটাগরি এবং হোল্ডিং পিরিয়ড অনুযায়ী আলাদা হতে পারে। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হলো আগে নতুন এসআইপির জন্য উপযুক্ত ডাইরেক্ট প্ল্যান এভ্যালুয়েট করুন। তারপর পুরনো ইউনিট সুইচ করার আগে প্রতিটি ইনভেস্টমেন্টের এক্সিট লোড এবং ট্যাক্স ইম্প্যাক্ট হিসাব করুন। শুধু এক্সপেন্স বাঁচাতে গিয়ে অপ্রয়োজনীয় ট্যাক্স তৈরি করা কোনো স্মার্ট ডিসিশন নয়। সবকিছু ঠিক থাকলে ডাইরেক্ট প্ল্যান কম খরচের কারণে আপনার হাতে বেশি টাকা রাখতে পারে। রেগুলার প্ল্যান তখনই যুক্তিযুক্ত যখন তার অনগোয়িং সার্ভিস আপনার অনগোয়িং কস্টের চেয়ে বেশি ভ্যালু তৈরি করবে। রেগুলার হওয়া সমস্যা নয়, ভ্যালু না পেয়ে বছরের পর বছর কস্ট দিয়ে যাওয়ার সমস্যা। এখন নিজের পুরো ফান্ডের নাম চেক করুন। ডাইরেক্ট না রেগুলার কমেন্টে ডি অথবা আর লিখুন। ভিডিওটি ইউজফুল হলে দ্য উইল মিন্টকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। দেখানো রিটার্ন অ্যাজিউম গ্যারেন্টেড না। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মার্কেট রিস্কের অধীন।